আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 10 সাবজেক্ট বাংলা যে কারক। এই কারক হচ্ছে 6 প্রকার। প্রথমত যে কারকটা অধিকরণ কারক। অধিকরণ কারক কিভাবে করবে? একটা কাকে বলে মনে রাখতে হবে, যে শব্দ দ্বারা জায়গা বা সময়কে, কাল বলতে সময়, তো জায়গা বা কালকে বোঝাবে সময়কে, সেটি অধিকরণ কারকে যায়। যেমন উদাহরণস্বরূপ বসন্তে কোকিল ডাকে, তো যদি বসন্তর নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে বসন্ত সময়কে নির্দেশ করছে, তাহলে এটা অধিকরণ কারক। সময় ও জায়গাকে যদি নির্দেশ করে তাহলে সেটা অধিকরণ কারকে যায়। যেমন বসন্তে কোকিল ডাকে, তো বসন্ততে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা সময়কে নির্দেশ করছে আর এটা অধিকরণ কারক হবে। কলকাতায় আমার বাড়ি, যদি কলকাতার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে কলকাতা একটা জায়গা বোঝাচ্ছে, সেটি হবে অধিকরণ কারক। তো অধিকরণ কারক ধরার একটাই উপায়, যে যদি সময় এবং জায়গা বোঝায় তাহলে সেটি অধিকরণ কারকে যায়। তারপরের যে কারকটি হচ্ছে সেটি হচ্ছে করণ কারক। কাকে বলে এটি মনে রাখলেই এই কারকগুলো করা যায়। কর্তা যা কাজ করে সেই কাজের যার মাধ্যমে কাজটি সমাপ্ত করে, তো লেখক হচ্ছে কর্তা আর তার কাজ হচ্ছে লেখা। তো কর্তা কি দিয়ে লেখে? কলম দিয়ে। তো লেখক কলম দ্বারা লেখেন, যদি কলমে দাগ দেয় তাহলে এখানে কর্তাকে, লেখক কাজ কি? লেখা। কি দিয়ে লিখছে? কলম দিয়ে। তো কর্তা যা কাজ করে, যার মাধ্যমে কাজ সম্পন্ন করে, সেটি অধিকরণ কারক হয়। যেমন চাষি কর্তৃক লাঠি দ্বারা শোর তাড়িত হচ্ছে, তো কর্তার কাজ কি? শোরকে তাড়ানো। কি দিয়ে তাড়াচ্ছে? লাঠি দিয়ে। তো লাঠি হচ্ছে মাধ্যম। তো কর্তা যে কাজ করে, যার মাধ্যমে কাজ সম্পন্ন করে, সেটি করণ কারকে যায়। 3 নম্বর কারক হচ্ছে সম্প্রদান বা নিমিত্ত কারক। সম্প্রদানের আরেকটি নাম হচ্ছে নিমিত্ত কারক। তো কর্তা যা দান করে, কাকে বলে এটা তোমরা মনে রাখো, তাহলে কারক অসুবিধা হবে না। কর্তা যা দান করে, দানের পরে ওই দানের উপরে কর্তার আর কোনো অধিকার থাকে না, সেটিকে আমরা বলি সম্প্রদান, সম্পূর্ণ দান। যেমন মা মেয়েকে আশীর্বাদ করলেন, তো আশীর্বাদ করার পরে আর ফেরত হয় না, তো আমি কাকে বলে এটা কি বলেছি? যে কর্তা যা দান করে, দানের পরে ওই দানের উপরে কর্তার আর কোনো অধিকার থাকে না। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, যতক্ষণ আমার হাতে আছে সেটি আমার, আর যখনই আমি ভিখারির হাতে দিলাম ওই দানের উপরে কোনো আর অধিকার থাকে না। ব্রাহ্মণকে গোদান করো, এই যে সম্পূর্ণ দান বোঝালে সম্প্রদান ও নিমিত্ত কারক হয়। চতুর্থ হচ্ছে অপাদান কারক। অপাদান কারকটা হচ্ছে ভয়, পতিত, গৃহীত, উৎপত্তি। যদি এই 4টি জিনিস থাকে, ভয় ভয় বোঝাবে, পতিত পড়ে যাওয়া বোঝাবে, গৃহীত মেনে নেওয়া, উৎপত্তি সৃষ্টি। যেমন দুধ থেকে দই হয়, দই আর কখনো দুধ হবে না, তো এখানে সৃষ্টি হলো। যেমন ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে যে বাহ্যিক পরিবর্তন হবে, আভ্যন্তরীণ পরিবর্তন হবে না, মানে পূর্ব অবস্থায় ফিরে আসবে। যেমন ভাত, চাল থেকে ভাত হয়, আবার ভাতটাকে শুকিয়ে নিলে চালে পরিণত হয়, তাহলে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। শুধু আভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না, বাহ্যিক পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তন বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। সেটা হলো উৎপত্তি বা সৃষ্টি। যেমন
লোহা থেকে মরচে পড়া। তো সৃষ্টি বোঝালে অপাদান কারকে যাবে। যেমন সামনে গভীর জঙ্গল, আমি বলেছি জঙ্গল জায়গা, তো জায়গা বোঝালে অধিকরণ কারক হয়, কিন্তু সামনে গভীর জঙ্গল বলছে, গভীর জঙ্গল তার মানে ভয়ের কারণ আছে, সেটা কিন্তু অপাদান কারকে যাবে। পতিত পড়ে যাওয়া বোঝালে অপাদান কারকে যাবে। মেনে নেওয়া গৃহীত বোঝালে অপাদান কারকে যাবে। এই হলো 4টি কারক। তারপর হচ্ছে কর্তৃকারক। যদি নামকে নির্দেশ করে তাহলেই সেটা কর্তৃকারকে চলে যায়। যেমন কৃষক চাষ করে, তো কৃষকে আন্ডারলাইন করা আছে, তো কৃষক কোনো তো একটা নাম হবে কৃষকটির, তো নাম বোঝালেই সেটা কর্তৃকারকে চলে যায়। আর ষষ্ঠ হচ্ছে যদি কাজকে নির্দেশ করে তাহলে সেটা কর্মকারকে চলে যায়। যেমন মেয়েটি ঘাটে জল নিতে যায়, যদি মেয়েটিতে দাগ দেয় তাহলে সেটি কর্তৃকারকে যাবে। ঘাটেতে যদি দাগ দেয় তাহলে জায়গা বোঝাচ্ছে, সেটি অধিকরণ কারকে যাবে। নিতে যায় যাচ্ছে তাহলে এটা কর্মকারকে হবে। এই যে 6টি কারক তোমরা মন দিয়ে শোনো, এটা শুনলেই 6টা কারকের মধ্যে যে কোনো কারকই করা যাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।